নমস্কার। আজকে যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য একটি বিশেষ উপাচার তুলে ধরব। যে সাড়ে সাথীতে অনেকে অনেক রকম উপাচার করেছে। আজকে যে উপাচারটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ উপাচার। এই উপাচারটা করলে সাড়ে সাথীর যে একটা শনির যে প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু যথেষ্ট মুক্তি পাওয়া যায়। আজকে একটা উপাচার বলছি, এরপরে আরও উপাচারগুলো তুলে ধরবো। সাড়ে সাথী থেকে কিভাবে, সাড়ে সাথীর সময়গুলোকে কিভাবে নিজের দিকে নিয়ে আসা যায় সেরকম উপাচার কিন্তু বলবো। তো যাই হোক, সবার প্রথমে বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাড়ে সাথী এমন একটা জিনিস যেখানটাতে চন্দ্রমার বিশেষভাবে ভূমিকা হয়ে যায়। চন্দ্রমা যাদের জন্মকুষ্ঠিতে কেমুদ্রুম যোগে রয়েছে তাদের ক্ষেত্রে সাড়ে সাথী খুব মারাত্মক ইফেক্ট দেয়। চন্দ্রমা একা অবস্থান, চন্দ্রমার উপর কোনো পাপী গ্রহের দৃষ্টি বা চন্দ্রমার সাথে শনির কানেকশন, শনি চন্দ্রমার নক্ষত্র অবস্থান মারাত্মক হয়ে যায়। শনির চন্দ্রমার উপর মানে নক্ষত্র অবস্থান খুব মারাত্মক হয়ে যায়। অনেকের জন্মকুষ্ঠিতে শনি হস্তা নক্ষত্রে থাকে, এটা এই কন্যা রাশিতে পড়ে যাচ্ছে। তো হস্তা নক্ষত্রে যখন শনি থাকে তখন বিপদ আসে, মানে কি বড় বড় বোম পড়ে, এরকম হয়ে যায়। হস্তা নক্ষত্রে একটা বিপদ যেতে না যেতে আর একটা বিপদ এসে হাজির হয়ে যায়, খুব অশান্তিতে ফেলে। হস্তা নক্ষত্রের শনির অবস্থান চরম অশান্তিতে ফেলে দেয়, কারণ এখানটাতে চন্দ্রমার সূর্যের একটা বিশেষ প্রভাব হয়ে যায়। যার জন্য শনি এখানটাতে অবস্থান করা মানে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব কষ্ট পায়। আজকে আমি যে বিশেষ উপাচারটি বলবো এই সাড়ে সাথীতে, মানে যাদের সাড়ে সাথী চলছে কিংবা সাড়ে সাথী যাদের শুরু হবে, তারা এই উপাচার যদি করতে পারে তাহলে বিশেষ ভালো ফল পাবে, বিশেষ ভালো ফল পাবে। সাড়ে সাথীর যে একটা বাজে প্রভাব, সেই প্রভাব অনেকটা কেটে যাবে। আর এগুলো মানে এই সমস্ত উপাচার করতে সময়ও লাগবে, জোগাড় করতেও সময় লাগবে। তো সেই উপাচারটিকেই তুলে ধরছি আপনাদের সামনে। সাড়ে সাথীতে চন্দ্রমার একটা বিশেষ প্রভাব থাকে, আর শনি সাথে বজরংবলীর একটা বিশেষ কানেকশনও থাকে। তো আমাদের সেই বজরংবলী বাবাকে নিয়েই কিন্তু এই উপাচার, বজরংবলীর এটা কিন্তু উপাচার। এই উপাচার করতে হবে এবং শাস্ত্রিকভাবেই করতে হবে। তো কি করতে হবে? 7 রকম জল জোগাড় করতে হবে, 7 রকম জল। তো সেই জলগুলো বলতে গেলে কি, যে এই সমস্ত জিনিস, যে গঙ্গা জল 1 নাম্বার, গঙ্গা জল জোগাড় করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বৃষ্টির জল জোগাড় করতে হবে, বৃষ্টি। তারপর হচ্ছে বরফ, বরফ বলতে যে ন্যাচারাল বরফ, বাড়িতে ফ্রিজে বরফ হয়ে গেল সেই বরফটা কিন্তু, সেই বরফ লাগবে, ন্যাচারাল বরফ জোগাড় করো। তার সাথে শিশির, শিশির যে পড়ে ভোরের দিকে, সেই শিশিরে সামান্য একটু হলেও হবে, মানে ওর সাথে মিশাতে হবে আর কি, শিশির। তারপর হচ্ছে কি সমুদ্রের জল, সমুদ্রের জল জোগাড় করতে হবে, সমুদ্রের জল কিছুটা জোগাড় করতে হবে। তার সাথে হচ্ছে উষ্ণ প্রস্রবণ, যেটা হচ্ছে মাটি ভেদ করে গরম জলটা ওঠে, এটা বক্রেশ্বরে পেয়ে যাবেন। বক্রেশ্বরে তো গরম জল উষ্ণ প্রস্রবণ থাকে, রয়েছে, ওখান থেকে সেই জলটা সংগ্রহ করবেন। তারপর হচ্ছে শিলাবৃষ্টি, শিল যেটা পড়ে উপর থেকে, সেই ন্যাচারাল শিল জোগাড় করতে হবে। তো এই 7 জলকে একটা পাত্রের মধ্যে নিয়ে, তার মধ্যে যে গেরুয়া কালারের যে সিঁদুরটা পাওয়া যায়, সেই সিঁদুরটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে কোনো পিতলের বস্তু হোক বা পোড়ামাটির যদি কোনো সরা টরা থাকে তাহলে যথেষ্ট ভালো হয়, কারণ মঙ্গলের প্রভাবটা এখানে তো চলে আসবে। যাই হোক, ওই পিতলের বস্তুই নেবেন, পিতলের ইসের মধ্যে নিয়ে নিলেন বা সরার মধ্যে নিতে পারেন। সেই গেরুয়া সিঁদুরের মধ্যে চামেলির তেল দিয়ে সিঁদুরটাকে পেস্ট করবেন, যেন চলে, দীর্ঘদিন ধরে চলে, কারণ এগুলো জোগাড় করতে গেলে অনেক দিন সময় লাগবে। এমনভাবে করবেন যেন 2-3 বছর অনায়াসে চলে, বা যাদের মহাদশা চলছে, শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, বা চন্দ্রের দশায় শনির অন্তর্দশা, বা শনির দশাতে চন্দ্রের অন্তর্দশা চলছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ উপযোগী হবে। তো এই 7 রকমের জলের সাথে চামেলির তেল, তার সাথে গেরুয়া সিঁদুর এবং মাটির পাত্র মধ্যে এটা পেস্ট করে নিলেন। যে কোনো মঙ্গলবার দিন চলে যান যে কোনো বজরংবলী মন্দিরে, ওইখানটাতে যে পূজারীকে কিছু দক্ষিণা দিয়ে শুধু বলবেন যে এখান থেকে 3 বার এই পেস্ট থেকে কিছুটা তুলে বাবার পায়ে লাগিয়ে দিন। আর যেটা মিশনে এটা টাচ তো হচ্ছে, সে পাত্রের সাথে তো টাচ হবেই। এবং এটা বাবার কাছে যেটা হয় পূজা দিতে গেলে, যে দক্ষিণা, দায়ী দক্ষিণা, তারপরে ফলমূল দিয়ে বাবাকে একটা
পুজো দিয়ে দিলেন আর ওটাও নিয়ে চলে আসলেন, বাবার পায়ের সংস্পর্শে লেগে গেল। এবার ওটা প্রত্যেক দিন স্নান করে উঠে একটা করে ফোঁটা বা দেহের সামান্য কপালের মধ্যে লাগিয়ে নিলেন। সামান্য লাগালেই হবে। কেউ যদি লজ্জা পাবে যে তিলক কেটে দিল, একটু সামান্য লাগালে হবে, টাচ থাকলেই হলো গায়ে। এটা কিন্তু বিশেষ প্রভাব দিবে সাড়ে সাতিতে, কারণ সাড়ে সাতিতে চন্দ্রমাকে বিশেষভাবে শনি প্রভাবিত করে দেয়, মানসিক অশান্তি দেয়, জ্বালা যন্ত্রণা সব, মনকে এমন অস্থিরভাবে তুলে করে, অজ্ঞাত ভয় দিয়ে দিবে, সমস্ত পাপ প্রভাবগুলো এই সময়কালে দূর হয়ে যাবে এই উপাচারে। এটা খুবই গুরুত্বপূর্ণ উপাচার, এটা জোগাড় করতেও কিন্তু অনেক সময় লাগে। আজকে এই উপাচারটা বললাম, এরপরে আরও সাড়ে সাতি নিয়ে উপাচার বলবো। এটা খুবই কঠিন উপাচার, এটা যদি করা যায় আশা করি যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, কিন্তু নিয়ম নিষ্ঠা মেনেই করতে হবে। বজরংবলীর কাছে গিয়ে এই পূজা দিয়ে এই জিনিস করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। 7 রকম জল, গঙ্গা জল, বৃষ্টি, বরফ, শিশির, সমুদ্রের জল, উষ্ণ প্রস্রবণ এবং শিল, এই 7, তার সাথে চামেলির তেল আর গেরুয়া সিঁদুর মাটির পাত্রে নিয়ে যেয়ে সেটা একটা ভালো মতো পেস্ট তৈরি করবেন। পেস্টটা যেন অনেক দিন চলে, যেটা ব্যবহার করা যায়, নিয়মিত ব্যবহার করা যায়, সাড়ে সাথে অনেক দূরে চলে যাবে। যাই হোক, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।